আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জেনে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। ঢাকা বরিশাল নৌ রুটের 2 যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে আহত কয়েকজন। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরের পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ। এবং নিজেদের ভালো থাকার স্বার্থে দেশজুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 17 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবচা ও বেজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের অনুসন্ধানী দল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ করছে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং চাঁদপুর বরিশাল নৌপথে দুর্ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে নিহত হয়েছেন একজন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগরের কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। এতে কমপক্ষে 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাত 3:30টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী এক্সপ্রেসওয়ের কয়েকটি জায়গায় ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ঢাকা বরিশাল নৌ রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে 2 যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রাত 1:45টার দিকে ঘন কুয়াশার কারণে বরিশালগামী প্রিন্স আওলাদ 10 ও ঢাকাগামী লঞ্চ কীর্তনখোলা 10 লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে প্রিন্স আওলাদ লঞ্চের সামনের অংশ ভেঙে যায়। পরে যাত্রীদের রক্ষায় লঞ্চটি চরে উঠিয়ে দেওয়া হয়। সকাল 9টায় ঢাকা থেকে শুভরাজ লঞ্চ গিয়ে প্রিন্স আওলাদ লঞ্চের প্রায় 2000 যাত্রীকে উদ্ধার করে। চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ বেড়ে পুরো জানুয়ারি মাসে দেশে 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় কয়েক জেলায় বৃষ্টি ছড়িয়ে দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশা বাড়ারও পূর্বাভাস রয়েছে। জান্নাতুল বাকে কিকার রিপোর্ট। দেশে এবার সময়মতো ডিসেম্বর থেকে শীতের প্রকোপ শুরু হয়েছে।
উত্তরাঞ্চলে তীব্রতা বেশি। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এল নিনোর কারণে 2024 সাল বিশ্বের উষ্ণতম বছর পার করেছে। তবে বর্তমানে লা নিনোর প্রভাবে প্রকৃতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, লা নিনোর কারণে বিগত কয়েক বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ খানিক বাড়তে পারে। এটা এখন কিন্তু নিউট্রালের দিকে যাচ্ছে, নিউট্রালের পরবর্তী কিন্তু হয়তো তখন একটু লা নিনার দিকে থাকবে, তারপর কিন্তু আবার এল নিনার দিকে চলে আসার সম্ভাবনা থাকবে। নিউট্রালের দিকে চলে আসলে কিন্তু ওই ধরনের গরমও থাকবে না বা বেশি তীব্র শীতের মধ্যেও আসবে না। তবে হয়তো গত 2-3 বছর ধরে যখন শীত ছিল তার সাথে কিছুটা তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে 2 থেকে 3 ধাপে উত্তরাঞ্চল সহ প্রায় সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু হয়তো দুইবার বা 3বার আমাদের মাঝারি থেকে যে তীব্র শৈত্যপ্রবাহ সেই কন্ডিশন চলে আসতে পারে। তো এই কন্ডিশনটা আসলেও আমাদের উত্তরবঙ্গতে আসার সম্ভাবনা বেশি। আর বাকি যে অঞ্চলগুলো আছে সেখানে হয়তো আমাদের যে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কন্ডিশন চলে আসবে। ওই সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে 4 থেকে 5 ডিগ্রির নিচে নামতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া অফিসের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরের সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে এক সেমিনারে তিনি বঙ্গোপসাগরের পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ দেন। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ অনেক আগে থেকেই রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের খোঁজ করে যাচ্ছে। প্রাসঙ্গিকভাবেই তাই যেকোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। রাজধানীতে বিআইএসএস আয়োজিত বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরেকটি কৌশলের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরে ইকোলজিক্যাল জোন গড়ে ব্যবসা বাণিজ্যের দ্বার আরও প্রসারিত করা যেতে পারে। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূকৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এর পরিবেশগত দিকও এখন নজর দিতে হবে। সেমিনারে বঙ্গোপসাগরের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দিল্লি পৌর কর্পোরেশন এলাকায় ভর্তির সময়ে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্তে কাজ শুরু করেছে স্কুলগুলো। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, 12ই ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির সভাপতিত্বে এক বৈঠকের পর স্কুলগুলোর কর্তৃপক্ষকে শিশুদের শনাক্ত করে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। 18ই ডিসেম্বর শিক্ষা বিভাগকেও একই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই শিশুদের জন্ম সনদ না দিতেও দিল্লি পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সব আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশ দিয়েছে দিল্লি পৌর কর্পোরেশন। টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত। রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত 2 এর এজলাসে নিয়ে যাওয়া হয়। সে সময় পুলিশ তাকে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রাজধানীর উত্তরা থেকে মুয়াজকে গ্রেফতার করা হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় করা মামলার আসামি তিনি। প্রায় 1 যুগ পর দৈনিক আমার দেশ পত্রিকা পড়তে পাচ্ছেন পাঠকরা। সকাল থেকে বাজারে পাওয়া যাচ্ছে পত্রিকাটি। আমার দেশ পত্রিকার দায়িত্বশীলরা আশা করছেন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। আবারও ছাপা মেশিনে বেরিয়ে এলো দৈনিক আমার দেশ। পাঠকের দুয়ারে পৌঁছানোর এই যাত্রা শুরু হয়েছে 11 বছর 8 মাসের বিরতির পর। আশা করছি পাঠকরা আমাদের পত্রিকাটি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই নিজেরা প্রেস এনে প্রেস স্থাপন করে আমাদের নিজস্ব প্রেসে
পত্রিকা ছাপানো শুরু করলে সবার হাতে আমরা পত্রিকা পৌঁছে দিতে পারবো। আবার প্রকাশনা শুরু হয়, স্বস্তি ফিরেছে আমার দেশের বার্তা কক্ষে। সাংবাদিকরা জানিয়েছেন পাঠকের প্রত্যাশা পূরণের প্রত্যয়। তড়িঘড়ি করে আসার কারণে আমাদের সাময়িক একটু হয়তো কোনো ক্ষেত্রে বিঘ্ন ঘটবে বা শতভাগ প্রত্যাশা হয়তো আমরা পূরণ নাও করতে পারি, কিন্তু খুব দ্রুত অচিরেই আমরা পাঠকের শতভাগ প্রত্যাশা পূরণ করব এবং সেটা হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে আমরা সবসময় সোচ্চার এবং সরব থাকব। আমার দেশ যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে আমরা আমার দেশে কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা নিজেরাও, বিশেষ করে আমি খুবই আগ্রহ ভরে ছিলাম যে আমার দেশ প্রকাশ পাবে। সেই আমার দেশ আবার আসলো, আমরা কাজ করছি। আশা করছি যেসব মিডিয়া বন্ধ আছে সেই মিডিয়াগুলো আবার আসবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজায় বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে যোগ দিয়ে ব্যাপক সবুজায়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। সাদি মাহমুদের রিপোর্ট। উন্নয়ন আর অগ্রগতির নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে ধরিত্রী তথা পুরো সভ্যতা। সংকটকে আরও ঘনীভূত করেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের অংশ হিসেবে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে 2022 সালে যাত্রা করে প্রকৃতি ও জীবন ক্লাব। দেশের মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা বৃদ্ধিতে 2023 সালের মতো 24 সালেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি। গেল বছরের 10 লাখের বিপরীতে এবার গত 5 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী রোপণ ও বিতরণ করা হয়েছে 12 লক্ষাধিক গাছের চারা। সবচেয়ে বেশি গাছের চারা রোপণ ও বিতরণের জন্য ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং ঝিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয়। নগদ অর্থের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয় বিজয়ীদের। এক চরে লাগিয়েছি 30,000 গাছ এবং 20,000 গাছ আমরা প্রত্যেককে দিয়েছি। এই পুরস্কার আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে পথ দেখাবে। ভবিষ্যতে আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাবে আজকের এই মূল্যায়ন। পুরস্কৃত করা হয় পরিবেশ, প্রকৃতি নিয়ে প্রবন্ধ লেখা সেরা 3 জনকে। শেষ অবধি প্রকৃতির সাথে থেকে যেতে চাই, ভালোবেসে যেতে চাই আমার দেশকে। উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। অলরেডি ভোট দাও, আবার আজকে আবার বাড়তি একটা কিছু দিলেন, আমি এটা কালাকাল মনে রাখবো। মরণ পর্যন্ত আমার সন্তানেরা অত্যন্ত আনন্দিত হবে, অত্যন্ত খুশি হবে। বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এর ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এবার একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা। আমার সৌভাগ্য হয়েছিল এই ইভেন্টে বিচারক হিসেবে থাকার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ সবুজ বাংলাদেশ গড়তে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ লাগানো এবং নানা ধরনের কর্মকাণ্ড প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে হচ্ছে। অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি এবং এই যে কিছু করার ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এই দেশটা আমাদের, সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই, কার্বনকে কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই এবং সবচেয়ে সহজ একটি কাজ গাছ লাগানো, আবার কঠিনও এই কারণে
একে পরিচর্যা করে বড় রাখতে হয়, বড় করতে হয়। আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো। আমরা এই প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত, কিন্তু এবং সেই কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুগের অধিক দেশ বিদেশে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গুলশান ক্লাবের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম এ কাদের অনু। তিনি টিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও। এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, মাহবুবুল হক সুফিয়ানি, খন্দকার আহসানুজ্জামান, নাফিসা তারান্নুম, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, মেহজাবিন ভুইয়া, মোহাম্মদ আরফাতুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসান, নভেরা আয়েশা জামান ও মেহেদী মালেক সজীব। শনিবার গুলশান ক্লাবে ৪৬তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ১,০৬৮ জন সদস্য নির্বাচনে ভোট দেন। গুলশান ক্লাবের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শিখা জামান নির্বাচনের ফল ঘোষণা করেন। আগামী ১ বছর এই কমিটি ক্লাব পরিচালনার দায়িত্ব পালন করবেন। ব্রাজিলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসটিতে ধাক্কা দেয়। সে সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির উপরে পড়ে। এতে বাসের ভেতরে আটকা পড়ে ও আগুনে প্রাণহানি হয়। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দে সিলভা। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। নিটল ডাটা, কৃষি সংবাদ। গাইবান্ধায় তুলা চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হাইব্রিড তুলার উন্নত জাত ও কৃষি প্রণোদনায় এটি আবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। প্রতি বছরই বাড়ছে তুলা চাষ। অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক হয় কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে তুলা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর, গোবিন্দগঞ্জ ও ধাপেরহাট সহ প্রায় ৩০টি এলাকায় এবছর উন্নত জাতের হাইব্রিড তুলা চাষ করা হচ্ছে। হোয়াইট গোল্ড ১, হোয়াইট গোল্ড ২ ও সিবি ১ জাতের হাইব্রিড এবং উচ্চ ফলনশীল সিবি ১২ ও ১৫ জাতের তুলার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তুলা চাষটা মোটামুটি ভালো। তুলা চাষে খরচ একটু হয়তো অন্যান্য ফসলের চেয়ে কম বা রিস্ক কম। ভালো, লাভজনক, করতে ভালো লাগে বা ফলন ভালো আছে। বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ পর্যন্ত তুলার ফলন এবং প্রতিমণ তুলা ৪,০০০ টাকায় বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে। এখন ইনশাল্লাহ ১৫-২০ মণ পর্যন্ত আসছে চালার। লাভজনক খুব ব্যবসা। সামনে একবার বিগত দিনে করছি, তাতে আমি খুব ফলন পেয়েছি। তুলা খেতে সাথী ফসল হিসেবে মূলা ও লাল শাকের মতো স্বল্পমেয়াদী ফসল চাষের সুযোগ থাকায় লাভ বেশি হয়। জমিতে শাকের লাল শাক দিয়েছিলাম আর কি, দেওয়ার পরে আমি এই তুলার ফিস চারা লাগাছিলাম, বিচি লাগাছিলাম। ওখান থেকে আমি ২৫ শতক মাটি ৮-১০ হাজার টাকা আমি শাকে বিক্রি করছি। চাষিদের তুলা বীজ সরবরাহ, কৃষি প্রণোদনা, মাঠ প্রদর্শনী, কৃষক মাঠ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। গত বছর আমাদের আসলে ১ মণ বীজ তোলার ৩৯০০ টাকা হিসাবে আমরা গত বছর বাজারজাত করার সুবিধা পাইছিলাম। চলতি বছর জেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে এ খাতে জনবল সহ সহায়তা বাড়ানো হলে তুলা আমদানি করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। সীমানা নির্ধারণ কিংবা নিয়ম নীতি উপেক্ষা করে মৌলভীবাজারের মাদকছড়া খাল খননের অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রকল্পে অনিয়মের কারণে
ধসে পড়েছে ভোলারকান্দি সড়ক। এতে চরম ভোগান্তিতে 4 গ্রামের হাজারো মানুষ। সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোগান্তি লাঘবের দাবি ভুক্তভোগীদের। মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাধবছড়া খাল পুনঃখননে 2022 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে ম্যাপিং কিংবা সীমানা অনুযায়ী খাল খনন না করে ভোলারকান্দি সড়কের একাংশ কেটে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়কের অবশিষ্ট অংশ ভাঙতে শুরু করেছে। মারাত্মক ঝুঁকিতে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। কালোর জায়গাত খাল রয়েছে আর আমরার মেইন সড়কটা কুদিয়া লইয়া গেছে। যে খাল খনন করার কথা সেটা খনন না করে রাস্তা খনন করে, রাস্তার অর্ধেক খনন করে রাস্তাটা একবারে গর্ত করে ফেলেছে। তারা প্রভাবশালী যত লোক আছে তারা টাকা পয়সা দিয়ে মাটি ওই জায়গা থেকে কিনিয়ে সেই পারে নিছে, কিন্তু আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে ক্ষমতার জোরে। জনকল্যাণে উদ্যোগ নেওয়া হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে কোনো উপকারে আসেনি বড় বাজেটের এই প্রকল্প। কিছুদিন আগে একটা রোগী নিয়ে আমরা রাস্তা পাইছি না যাওয়ার, আমরা আমবাড়ি হইয়া বাগমারা হইয়া বড়লেখাত রোগী নিয়ে গেছি। পানি উন্নয়ন বোর্ড তারা খনন করায় রাস্তাটা ধ্বংস হইয়া গেছে। ভোগান্তি নিরসনে সড়ক সংস্কার সহ প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তা সংস্কারের বিষয়ে, তো সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভোলারকান্দি সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার হাজারো মানুষের যাতায়াত, তাই প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সড়কটি শিগগিরই সংস্কারের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত। ঢাকা বরিশাল নৌ রুটের 2 যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে আহত কয়েকজন। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরে পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ। এবং নিজেদের ভালো থাকার স্বার্থে দেশজুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ।